মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি স্যার অনুমতি দিলে আমরা অনুষ্ঠানে যেতে পারি স্যার। হ্যাঁ, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী মহোদয়গণ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। তাহলে আলো হবে। মুজিব বর্ষের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে দেশের স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী লক্ষ লক্ষ ব্যক্তিবর্গকে আফজালে শহীদের মর্যাদা দান করেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপনি উপস্থিত হয়েছেন, সেজন্য মন্ত্রী পরিষদ বিভাগের পক্ষ থেকে আপনাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়গণকে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম একটি পূর্ব শর্ত হল গুড গভর্নেন্স বা সুশাসন। আর সুশাসন নিশ্চিত করতে হলে প্রয়োজন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দক্ষতা অর্জন। এই আলোকেই প্রণীত হয়েছে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরাসরি তত্ত্বাবধানে সম্প্রতি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের ভিশন 2041 প্রকাশ করেছে, এবং এটাই হবে আগামী 2041 সাল পর্যন্ত আমাদের উন্নয়নের সব দিক নির্দেশনা। এই ভিশন 2041-এ 4টি যে বিষয়কে ভিত্তি হিসেবে নির্বাচন করা হয়েছে, তার এগুলো হলো গুড গভর্নেন্স, ডেমোক্রেটাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং। তো সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে গুড গভর্নেন্স যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কখনোই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হবে না। তো এই গভর্নেন্সের একটা অন্যতম বিষয় হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট বা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। তো বিগত কয়েক বছরে আমরা এই পারফরমেন্স এগ্রিমেন্টটা আমরা শুরু করেছি, এবং খুবই সন্তোষের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, এই বিগত কয়েক বছরের কর্ম সম্পাদন প্রক্রিয়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং সব কর্মকর্তা কর্মচারীদেরকে সত্যিকার আক্ষরিকভাবে অনেক সচেতন ও দায়বদ্ধ হতে শিখিয়েছে। এপি এর বাস্তব প্রয়োগের বিষয়ে আপনি নিজে সবসময় এটি তত্ত্বাবধান করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন এবং সহপ্রণোদনা দিচ্ছেন, এবং এটা আমাদের দেশের সুশাসন ও উন্নয়নের ক্ষেত্রে একটি বেসলাইন এবং ফাউন্ডেশন হিসাবে সবাইকে অনুপ্রেরণা যোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবকে একটু বিশেষ ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি যে নির্দেশনা দিচ্ছেন বা এপিএ নিয়ে যে এত সচেষ্ট রয়েছে, তার কারণে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা নতুন নতুন ধ্যান ধারণা আসছে। তো প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আমাকে বললেন যে স্যার, এবার সবসময় এপিএ এর উপর প্রেজেন্টেশন থাকি, এবার আমরা মনে হয় অনুষ্ঠান শুরু করতে পারি একটা এপিএ এবং ডেভেলপমেন্ট শীর্ষক কোন রকম একটা প্রেজেন্টেশন দিয়ে। তো আমরা সেই আলোকে আজকে অনুষ্ঠানের শুরুতে একটা ক্লিপিং রেখেছি, যেটা এপিএ এবং ডেভেলপমেন্ট শীর্ষক। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সেটা দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারি। 3-4-5 মিনিট আছে একটা ভিডিও ক্লিপিং। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই এই ক্লিপিংটা দেখে তারপরে মূল অনুষ্ঠানে যেতে চাচ্ছি। শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? জনবান্ধব, দায়িত্বশীল আর জনগণের কাছে দায়বদ্ধ জনপ্রশাসন ছিল জাতির জনকের প্রত্যাশা। সেই পরিকল্পনা তাকে বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকেরা। ৭৫-এর ১৫ই আগস্টের পর উল্টো পথে চলেছে রাষ্ট্র আর প্রশাসনও।
21 বছর পর আওয়ামী লীগ 1996 সালে সরকার গঠন করলে পিতার সেই স্বপ্ন পূরণের প্রচেষ্টা শুরু করেন বঙ্গবন্ধু কন্যা। 2009 সাল থেকে টানা তৃতীয় দফা সরকারে থাকায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উপহার দিয়েছেন গতিশীল আর আত্মবিশ্বাসী প্রশাসন। রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা আর দূরদর্শিতা, সাথে কেবল 9টা থেকে 5টা চাকরি নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করার জনপ্রশাসন দুটির দারুণ সমন্বয়ে বদলে গেছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর নানা সংকটেও প্রতি বছর রেকর্ড বাজেট বাস্তবায়ন করছে বাংলাদেশ। বেড়েছে মানুষের গড় আয়ু, মাথাপিছু আয়। সামাজিক অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা কেবল দক্ষিণ পশ্চিম এশিয়াতেই নয়, সারা পৃথিবীতেই এক বিস্ময়ে। তৈরি হচ্ছে নানা মেগা প্রকল্প। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো স্বপ্নের প্রকল্পের নির্মাণ জানান দেয় স্বনির্ভর আর আত্মমর্যাদাশীল এক বাংলাদেশের কথা। স্যাটেলাইট আর নিউক্লিয়ার ক্লাবেরও সদস্য এখন এক সময়ের কথিত তলাবিহীন ঝুড়ি দেশটি। সরকার প্রধানের সুদূর প্রসারী পরিকল্পনার পাশাপাশি গতিশীল আর দায়বদ্ধ প্রশাসনের সুফল পাচ্ছে দেশের 16 কোটি মানুষ। বদলে গেছে সেবার ধরন, বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। প্রত্যন্ত গ্রামে বসে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সহজে ও কম খরচে জন্ম নিবন্ধন, ভিজিএফ, ভিজিটি তালিকা, নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ কাজ সারছেন সাধারণ মানুষ। অনলাইনে মিলছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো সেবা। ঘুচে গেছে শত বছরের ভূমি অফিসের দীর্ঘসূত্রিতা। জমির পর্চা বা নামজারি হচ্ছে ন্যূনতম সময়ে। বিপদে আপদে পুলিশ, হাসপাতাল বা ফায়ার সার্ভিসের মতো জরুরি সব সেবা মিলছে একটি ফোন কলে। পানি, গ্যাস, বিদ্যুতের বিল, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, কোনো কাজেই আর অপেক্ষা করতে হয় না সেবা গ্রহীতার। ফলে কমেছে দুর্নীতিও। এমনকি বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের সংযোগ দিচ্ছে সরকার। এখন দেশের 97%-এরও বেশি মানুষের ঘরে পৌঁছে গেছে আলো। স্বাভাবিক সময়ের মতো সংকট কালেও ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রশাসনের কর্মীরা। করোনা সংক্রমণের শুরুর দিকে যখন স্বজনেরাও কোভিড আক্রান্তদের দাফন বা জানাজায় আসেননি, তখন সেই কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের তথা প্রশাসনের সদস্যরা। আইসোলেশন বা কোয়ারেন্টাইন হচ্ছে কিনা তার রীতিমতো তদারকি করার পাশাপাশি প্রশাসনের ব্যাপক সচেতনতা তৈরির ফলে করোনা নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বাংলাদেশকে। আর দায়িত্ব পালন করতে গিয়ে কোভিডে জীবন দিতে হয়েছে পুলিশ প্রশাসন, চিকিৎসক, নার্স সহ অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে। করোনাকালেও প্রশাসনের এই গতিশীলতার নেপথ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছিল সুস্পষ্ট নির্দেশনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংকটকালেও নিয়মিত মাঠ প্রশাসনের সাথে কথা বলেছেন, উদ্বুদ্ধ করেছেন তিনি। ফলে প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে দৈনন্দিন সেবা কোনো কাজেই স্থবিরতা আসেনি। যে যাত্রী মাত্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে, যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, সেই জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না। করোনাকালে মাত্র 1 মাসের প্রস্তুতিতে 50 লাখ পরিবারের কাছে নগদ 2,500 করে টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছানোর অনন্য রেকর্ড করেছে বর্তমান সরকার। কোনো ঝামেলা ছাড়াই মুহূর্তে সেই টাকা হাতে পেয়েছেন তারা। ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে ষষ্ঠ থেকে স্নাতক এমনকি পিএইচডি গবেষকদের কাছেও পৌঁছে যাচ্ছে বৃত্তি ও সহায়তার টাকা। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে সক্রিয়, গতিশীল ও জনগণের কাছে দায়বদ্ধ জনপ্রশাসন থাকায় এই করোনাকালেও 5.2% প্রবৃদ্ধি অর্জন করেছে শেখ হাসিনার বাংলাদেশ, যা বহু দেশের জন্য অকল্পনীয়। আর এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনা, কর্মকৌশল ও প্রজ্ঞার কারণে। সরকারি কাজে গতি আনতে ও জনসেবা আরো সহজ করতে 2014 সালে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানও এসেছে এর আওতায়।
বছরের শুরুতে সরকার তৈরি করে কর্মপরিকল্পনা, আর তা বাস্তবায়নে থাকে নির্ধারিত সময়সীমা। বছর শেষে সেই কাজ কতটা হলো তার মূল্যায়নও হয়। তার ভিত্তিতে সেরা মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়। এর ফলে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভালো কাজ করার যেমন সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, তেমনি নিশ্চিত করা সম্ভব হয়েছে জনপ্রশাসনের দায়বদ্ধতা ও জবাবদিহিতাও। এখন প্রশাসন তাই অন্য যে কোনো সময়ের চেয়ে আত্মবিশ্বাসী, লক্ষ্য নির্ভর এবং রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ। শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি রোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আর নিরাপদ, মানবিক এবং উন্নত বাংলাদেশ তৈরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। সেই কাজে নিরলস যোদ্ধা জনপ্রশাসনের কর্মীরা। করার জন্য ধন্যবাদ। উপস্থিত সুধী, 2018-19 অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। এখন বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব ডক্টর সুলতান আহমেদকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ পুনর্নির্মাণ, উন্নয়নের মহাসড়কে তুলে বাংলাদেশকে অভূতপূর্ব আর্থসামাজিক রূপান্তর এবং বিশ্বে বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সম্মানজনক অবস্থানে উন্নীত করে যে দুজন বাঙালি জাতির জীবনে চিরস্মরণীয় হয়ে আছেন, তারা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের বিদ্যুৎ খাতের এ অভাবনীয় উন্নয়ন আর বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিন্ন। বিদ্যুৎ বিভাগের এই শুভক্ষণে সুগভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যগণের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু একদিকে যেমন এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন, তেমনি জাতির আর্থসামাজিক উন্নয়ন ও মুক্তির বীজ বপন করে গিয়েছিলেন। তিনি জানতেন বিদ্যুৎ ছাড়া কৃষি, শিল্প, শিক্ষা, জনস্বাস্থ্য তথা সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন অসম্ভব। তাই 1972 সনে গৃহীত মহান সংবিধানে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে আশুগঞ্জ, ঘোড়াশাল ও সিরাজগঞ্জে 3টি পাওয়ার হাব করেছিলেন এবং জ্বালানি নিরাপত্তার জন্য তিতাস, রশিদপুর, হবিগঞ্জ, বাখরাবাদ ও কৈলাসটিলা 5টি গ্যাস ক্ষেত্র শেল ওয়েল থেকে কিনে রাষ্ট্রীয় মালিকানায় এনেছিলেন। জাতির পিতা রেখে যাওয়া পথ ফিরে পেলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি 1996 সালে। আপনি গ্রহণ করলেন বিদ্যুৎ খাতের পুনর্গঠন নীতি এবং ঘোষণা করলেন 2020 সালের মধ্যে দেশকে শতভাগ বিদ্যুতায়ন করবেন। মাঝে ছিলেন না কয়েকটি বছর। 2019 সনে আবার ফিরে এলেন এবং বিদ্যুৎ খাত পুনর্গঠনের সেই নীতি বাস্তবায়ন শুরু করলেন। 2009 সালে আপনি ফিরে এলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ খাত পুনর্গঠনের সেই নীতি বাস্তবায়ন শুরু করলেন। ঘোষণা দিলেন মুজিব শতবর্ষে দেশকে শতভাগ বিদ্যুতায়ন করবেন। আজ দেশ প্রায় শতভাগ বিদ্যুতায়িত। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করব মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিদ্যুতের গল্প হলো বঙ্গবন্ধু আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার গল্প। মাননীয় প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, কর্মকর্তা কর্মচারীগণের দায়বদ্ধতা সৃষ্টির উপর আপনি প্রভূত গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বার্ষিক সম্পাদন চুক্তি আর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন আর জনপ্রশাসন ও জনসেবা তৈরিতে মূল ধারাভুক্ত। বিদ্যুৎ বিভাগ এবং এই বিভাগের সাথে সম্পৃক্ত 18টি সংস্থা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সিরিয়াসলি নিয়েছি এবং সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়নের মাধ্যমে গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সেবা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থার স্বয়ংক্রিয়করণ, স্ক্যাডা স্থাপন, স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন, অনলাইন
গ্রাহক সেবা প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্দেশিত আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য তথা সেবা সহজীকরণ, উদ্ভাবন, সুশাসন ইত্যাদির বিভিন্ন সূচকে বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা অর্জনে আমরা আন্তরিকভাবে অবিরাম কাজ করে যাচ্ছি। এতে বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লস 2008-09 অর্থ বছরে 16.85% হতে হ্রাস পেয়ে 2019-20 অর্থ বছরে 11.23% নেমেছে। এপি এর সফল বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ প্রায় শতভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ফলস্বরূপ বিদ্যুৎ বিভাগ 2017-18 এবং 2018-19 অর্থ বছরে এপিএ বাস্তবায়নে শীর্ষ অবস্থানে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে আপনার সুদৃঢ় নেতৃত্ব ও সঠিক নির্দেশনার ফলে বিদ্যুৎ বিভাগে সাফল্য অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিদ্যুৎ খাতের এ অভূতপূর্ব উন্নয়ন ও বিকাশে আরো যারা অবদান রেখেছেন তাদেরকে যথা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বর্তমান শ্রদ্ধেয় মুখ্য সচিব, প্রাক্তন বিদ্যুৎ সচিববৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদের গড়া এই পথ ধরে বিদ্যুৎ খাত আজকের এই অবস্থানে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ খাতের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগ ও তার সাথে সংযুক্ত সংস্থাসমূহ প্রতিজ্ঞাবদ্ধ। সঠিক মানদণ্ডে এপিএ মূল্যায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের অধীনস্থ দপ্তর, সংস্থা, কোম্পানি সমূহের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের যাদের সার্বিক সহযোগিতা আমাদের এই অর্জন সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সচিব মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে সম্মানিত সিনিয়র সচিব ও সচিবগণকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্ব অবস্থানে থেকে স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সিনিয়র সচিব ও সচিব মহোদয়গণকে ধন্যবাদ। উপস্থিত সুধী, এবারে সম্মানিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ স্ব মন্ত্রণালয় বিভাগের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুগ্রহপূর্বক স্বাক্ষরিত চুক্তিসমূহ গ্রহণ করবেন। এবারে নাম ঘোষণা অনুযায়ী স্বাক্ষরিত চুক্তিসমূহ মাননীয় কৃষি মন্ত্রীর নিকট পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য সিনিয়র সচিব ও সচিব মহোদয়গণকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন সম্মানিত সিনিয়র সচিব ও সচিবগণের নাম ঘোষণা করা হচ্ছে। সম্মানিত সুধী, প্রথমেই আসবেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরপর আসবেন জনাব NA জিয়াউল আলম, PAA, সিনিয়র সচিব, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনির, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। জনাব মোস্তাফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ মহিবুল হক, সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এবারে আসবেন জনাব হেলাল উদ্দিন আহমদ, সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ। জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এরপর আসবেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগ। জনাব কবির বিন আনোয়ার, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ আকরাম আল হোসেন, সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জনাব আব্দুর রউফ তালুকদার, সচিব, অর্থ বিভাগ। বেগম কামরুন নাহার, সচিব, তথ্য মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়। জনাব মাসুদ বিন মোমেন, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি, সচিব, ভূমি মন্ত্রণালয়। এরপর আসবেন জনাব মোহাম্মদ মেজবাহুল ইসলাম, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ শহীদুজ্জামান, সচিব, সুরক্ষা সেবা বিভাগ। ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। জনাব কে এম আলী আজম, সচিব, শিল্প মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, সচিব, সেতু বিভাগ। শেখ ইউসুফ হারুন, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর আসবেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ সেলিম রেজা, সচিব, রেলপথ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ নুরুর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। জনাব লোকমান হোসেন মিয়া, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ রেজাউল আহসান, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। জনাব তপন কান্তি ঘোষ, সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এবারে আসবেন ডক্টর মোসাম্মদ নাজমান আরা খানুম, সচিব, খাদ্য মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবারে আসবেন জনাব রওনক মাহমুদ, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ডক্টর সুলতান আহমেদ, সচিব, বিদ্যুৎ বিভাগ।
জনাব মোহাম্মদ আলী নূর, সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। জনাব মোহাম্মদ জয়নুল বারী, সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এবার আসবেন জনাব জিয়াউল হাসান এনডিসি, সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সচিব স্বাস্থ্য সেবা বিভাগ। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বেগম ফাতিমা ইয়াসমিন, সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন, সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এরপর আসবেন জনাব কে এম আব্দুল সালাম, সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। জনাব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। জনাব মোহাম্মদ মুহসিন, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ বদরুল আরিফিন, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ মইনুল কবির, সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। সবশেষে আসবেন জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার, সচিব আইন ও বিচার বিভাগ। স্বাক্ষরিত চুক্তিসমূহ গ্রহণ করবার জন্য মাননীয় কৃষি মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2018-19 অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী 3টি মন্ত্রণালয় বিভাগকে ক্রেস্ট ও সম্মাননা পত্র এবং 7টি মন্ত্রণালয় বিভাগকে সম্মাননা পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করবেন। সুধী মণ্ডলী, 2018-19 অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সার্বিক মূল্যায়নে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব ডক্টর সুলতান আহমেদকে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সার্বিক মূল্যায়নে কৃষি মন্ত্রণালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবারে সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ নাসিরুজ্জামানকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সার্বিক মূল্যায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করেছে। এখন সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এবার কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পত্র প্রদান করা হবে। প্রথমেই সম্মাননা পত্র গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, এ পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের
সম্মানিত সিনিয়র সচিব জনাব এম জিয়াউল আলম PAA কে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এখন তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব বেগম কামরুন নাহারকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, এবারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রেজাউল আহসানকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এ পর্যায়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব রওনক মাহমুদকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সুধী, এবারে অর্থ বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুর রউফ তালুকদারকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, সব শেষে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে সম্মাননা পত্র গ্রহণ করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মানিত সচিব বেগম ফাতিমা ইয়াসমিনকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে 2017-18 অর্থ বছর থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করছে। 2019-20 অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মকালীন কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ বর্তমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে মনোনীত করা হয়েছে। সিনিয়র সচিব মহোদয়কে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনেক অভিনন্দন। সুধীবৃন্দ, 2018-19 অর্থ বছর থেকে শুদ্ধাচার কর্ম পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নকারী প্রথম 3টি মন্ত্রণালয় বিভাগকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপস্থিত সুধী, 2018-19 অর্থ বছরে শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন মূল্যায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম স্থান অর্জন করেছে। এবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব শেখ ইউসুফ হারুনকে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন মূল্যায়নে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে শিল্প মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এবারে শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব KM আলী আজমকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এবারে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জনকারী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব KM আব্দুল সালামকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সুধী মণ্ডলী, এবারে তৃতীয় স্থান অর্জনকারী রেলপথ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সেলিম রেজাকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে বিশেষ ধন্যবাদ যে উনি আপনার পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ওভারঅল জিনিসটা হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট।
তো পারফরমেন্স ম্যানেজমেন্টের আমরা অর্গানাইজেশনাল সাইডগুলো এতক্ষণ আমরা জানলাম এবং বোঝার চেষ্টা করলাম, দেখলাম ভিডিও ক্লিপিং এ। কিন্তু এর আরেকটা দিক রয়েছে যেটা হলো ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে প্রত্যেক ব্যক্তির উন্নয়ন। বিশেষ করে পারফরমেন্স ম্যানেজমেন্ট এটা একটা প্রসেস, এটা ইনফ্যাক্ট যার মাধ্যমে সুপারভাইজারি কর্মকর্তাগণ তাদের সংস্থার লক্ষ্য অর্জনের জন্য তাদের অধীনস্থ কর্মচারীদের কার্যাবলীগুলো বিচার বিবেচনা করেন, পরিবর্তন ও মূল্যায়ন করেন। তো সেই জন্য এগিয়ে প্রণয়নের সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সুসংগঠিত ও মূল্যায়নের জন্য সরকার বেশ প্রচেষ্টা নিয়েছে। বিশেষত জনপ্রশাসন মন্ত্রণালয় বেশ কয়েক বছর থেকে এই বিষয়ে একটু কাজ করছে। তো সেই জন্য আপনি অনুমতি প্রদান করলে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে একটু জানতে চাই যে এই বিষয়ে আমাদের অবস্থানটা কি এবং আমরা কি কার্যক্রম গ্রহণ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় কৃষিমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বর্গ, সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুদৃঢ় নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা লাখো মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমি আরো স্মরণ করছি বীর ভাষা শহীদদের, যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি বেদনা ভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদকে। সম্মানিত সুধী, প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানব সম্পদের বিকল্প নাই। তাই প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতার বিষয়টি লক্ষ্য রেখেই APAR অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রেইজাল রিপোর্ট প্রণয়ন করা হচ্ছে। পারফরম্যান্স ম্যানেজমেন্টের বিষয়টিকে এটি স্পষ্ট করে বললে আমরা বলতে পারি, পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম দ্যাট এইমস টু ডেভেলপ ইন্ডিভিজুয়াল স্টাফ with the required commitment, skills and competencies for working towards standard meaningful objectives within an organizational framework. পারফরম্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতার কাঙ্ক্ষিত উন্নয়ন করে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। বছরের শুরুতেই প্রতিষ্ঠানগুলো নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে APA অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করে থাকে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিগত পারফরম্যান্স ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে, যাতে প্রতিটি প্রতিষ্ঠান তাদের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে যাতে APA শতভাগ সফল করা সম্ভব হয়, সেজন্য ব্যক্তিগত দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে। ব্যক্তিগত কর্মমূল্যায়নকে APA এর সাথে সংযুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে সফলভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জন। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য প্রয়োজন টিম ওয়ার্ক। তাই APAR এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে APAR প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। একে আরো উন্নয়নের মাধ্যমে APA লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম করে প্রণয়ন করতে হবে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে APAR কে বিশেষভাবে গুরুত্ব প্রদান করছি। একে আরো আধুনিক, উন্নত ও সহজীকরণের মধ্য দিয়ে আমরা APA বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি APA বাস্তবায়নের মাধ্যমে যেন SDG লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়, সেদিকেও সকলকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত সুধী, একটি প্রতিষ্ঠানের APA সফলভাবে বাস্তবায়নের জন্য টিম ওয়ার্ক এর গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে টিমের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
প্রত্যেককেই তাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখতে হবে। একজন কর্মকর্তার ভালো এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এপিএআর এর মূল লক্ষ্য হওয়া উচিত কর্মরত একজন ব্যক্তিকে প্রত্যাশিত দক্ষতা বা সক্ষমতায় উন্নীত করা। একজন ব্যক্তির কোনো একটি বিষয়ে দুর্বলতা থাকতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তি তার ভুলগুলোকে সংশোধন করে এবং দুর্বলতা কাটিয়ে যেন নিজেকে সক্ষম করে গড়ে তুলতে পারেন, সেদিকেও এপিএআর এ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তরগুলো যাতে নিজ নিজ এপিএ লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সম্মানিত সুধী, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনমুখী জনপ্রশাসন গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে প্রতিটি সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করা। জনগণের সাথে একজন কর্মচারীর আচরণের বিষয়টি এপিএআর এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যেন কর্মচারীর মূল্যায়নের সময় সঠিকভাবে প্রতিফলিত হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এছাড়া কর্মচারী শুদ্ধাচার, দলগত পরিবেশে সহযোগিতার মনোভাব, উদ্ভাবন সক্ষমতা, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির দক্ষতা প্রভৃতি বিষয়েও এপিএআর এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত সুধী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশকে সোনার বাংলায় পরিণত করা। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার লক্ষ্যকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে রূপকল্প 2041। এই লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ পারফরমেন্স ম্যানেজমেন্টের যে দুটো পার্ট, একটা হলো অর্গানাইজেশনাল আর ইন্ডিভিজুয়ালিস্টিক, এটাকে যদি সিনক্রোনাইজ করে ভবিষ্যৎ জনপ্রশাসনকে স্কিলফুল করে তোলার যে পদক্ষেপ নিচ্ছে, ইনশাল্লাহ তা অনেক ফ্রুটফুল একটা রেজাল্ট আমাদেরকে দিবে। প্রধানত আমাদের সামনে অ্যাকচুয়ালি 4টা সিনারিও আছে। আমরা একটা হলো ভিশন 2021, আপনার রাইট শুরু করেছিলেন দিন বদলের সনদ দিয়ে, যখন 2008-এ শুরু করলেন। অ্যাকচুয়ালি নামটা ছিল দিন বদলের সনদ এবং এর টার্গেট ফিক্স করেছিলেন আপনি 2021। আমি 2009 থেকে আপনার ক্যাবিনেট এডিশনাল সেক্রেটারি হিসেবে আপনার সাথে কাজ করছি এবং আমি তখন অনেক ইউনিভার্সিটি এবং বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে ভিশন 2021 আমি লেকচার দিতাম স্যার। তো আমাকে সব জায়গাতেই জিজ্ঞেস করতো যে আচ্ছা, এটার মধ্যে তো বঙ্গবন্ধুর কোনো নাম নাই, শেখ হাসিনার নাম নাই, আওয়ামী লীগ নাই, তো এটা আওয়ামী লীগ কি জিনিস জারি করবে? আমরা তখন তাদেরকে বোঝাতাম যে এটা ওনারা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে করেননি। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের করা, কিন্তু তারা তাদের কোনো দলীয় কোনো নামের কারণে এটা হলো ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের একটা গাইডলাইন ওনারা ঠিক করেছেন। এবং আমরা অন্যান্য উন্নত দেশগুলোর যে স্যার ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, সেটার সাথে তুলনা করে দেখেছি যে ভেরি ইমপ্রেসিভ, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার হিসেবেই যাওয়া উচিত স্যার। এটা আমরা এর আগে আরো কয়েকবার বলেছি। এরপরে রয়েছে স্যার আমাদের গ্র্যাজুয়েশন সিনারিও। আনফরচুনেটলি প্যান্ডেমিক সিনারিওর জন্য একটু ডিলেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু 2021-এ যদিও গ্র্যাজুয়েশন করবো, আমরা কিন্তু 2020-এর শেষে আমরাকে রিভিউ করতে বলেছিলাম। এখন এই প্যান্ডেমিক সিনারিতে কি হবে? সুতরাং গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন কিন্তু আমার প্রিফারেন্স গুলো সব চলে যাবে, জিএসপি সব আমাকে সব অ্যাকোয়ার করতে হবে, যে জিএসপি প্লাস সব অ্যাকুইজিশন করতে হবে আমার পারফরমেন্স দিয়ে। তারপরে আসবে 2030, যেটা আমরা এসডিজির সাথে আমরা সিনক্রোনাইজ করে নিয়েছি, এবং আলটিমেটলি হলো 2041। এগুলো করতে গেলে হাই এফিসিয়েন্সি স্যার জনপ্রশাসন ছাড়া কোনো উপায়ই নেই স্যার। তো আপনি প্রত্যেকটি ক্ষেত্রে সেই 2008 থেকেই নির্দেশনা দিচ্ছেন, যেহেতু আমি আপনার সাথে সাথে কাজ করছি। পার্টিকুলারলি ডিজিটাল বাংলাদেশ, আপনার স্যার মনে আসছে নিশ্চিত স্যার, আপনি যখন ডিজিটাল বাংলাদেশ শুরু করলেন, নজরুল আমি এবং আমাদেরকে আপনি যখন ইনস্ট্রাকশন দিলেন এবং বললেন ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছি, আমাদেরকে কত সমালোচনা তখন সহ্য করতে হয়েছে। 16 কোটি কম্পিউটার থেকে পাবেন, উনি যে ডিজিটাল বাংলাদেশ করবেন কোথার থেকে 16 কোটি কম্পিউটার পাবেন? এবং তখন আপনি আমাদেরকে বলেছিলেন যে 16 কোটি কম্পিউটার লাগবে না, তোমরা যেভাবে করো সেভাবেই এটা করে দাও। তো এই জন্য স্যার
আমরা আপনার প্রথম থেকে আমরা আপনার গাইডলাইন পাচ্ছি। এবং আপনার খেয়াল আছে আপনি স্যার যখন ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার উদ্বোধন করেন আর ডক্টর হেলেন ক্লার্ককে নিয়ে আসলেন স্যার, এবং আমাকে পাঠালেন স্যার চরকুপটি মুক্তিতে স্যার। ওইখানে আমার এখনো মনে আছে যখন ডক্টর হেলেন ক্লার্ক গেলেন, ওইখানে এক ভদ্রলোক তার ছেলেটাকে কোন ইউনিভার্সিটি তখন মাত্র শুরু হয়েছে সেখানে ভর্তি করাবে, আর আরেকজন আসলে কুয়েতে তার ভাইয়ের কাছে পাসপোর্ট পাঠাবে, ওইখান থেকে কি আকামা কি একটা আসবে। তা আমরা যখন ওইখান থেকে সামনে করে দিলাম স্যার, আই স্টিল রিমেম্বার স্যার যেভাবে সে আপনাকে দোয়া করলো ওই দিনটা, এবং হেলেন ক্লার্ক ওইখান থেকে কিন্তু আপনাকে কনভে করেছিলেন এই সিনারিওটা ইমোশনাল, এবং দে স্টার্টেড ক্রাইং। এবং হেলেন ক্লার্ককে যখন আমি বুঝালাম যে এই ঘটনা হচ্ছে এটা আমাদের দেশে আনথিঙ্কেবল। তো তারপরে আরেকটা জিনিস আপনার খেয়াল আছে কিনা স্যার, 2013 সালে যখন আমরা পুরজি করে দিলাম স্যার, আপনার সামনে কিন্তু এক বয়স্ক লোক খুবই কান্না করা শুরু করে দিল যে জীবনে কোনোদিন এইভাবে আখের টাকা পাইনি, আপনি এটা কি করে দিলেন যে আমার বাড়িতে খবর দিয়ে আসলো যে তোমার টাকা রেডি হয়েছে। তো আমরা প্রত্যেকটা পদক্ষেপে, আমি যেহেতু প্রথম থেকে আছি দেখছি আপনি আমাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিয়ে ছেড়ে দিচ্ছেন স্যার। তো সেজন্য স্যার আমরা আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই, এবং এখন আপনাকে বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে একটা দিক নির্দেশনামূলক কোন একটা বক্তব্য যদি আপনি উপস্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী, খুবই সম্মানিত বোধ করছি, গর্বিত হচ্ছি আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পুরস্কারগুলো বিতরণ করার জন্য। এবং আমাদের মন্ত্রীবৃন্দ এবং আমাদের ক্যাবিনেট সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্য প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিভাগের সচিব এবং সকলেই যারা উপস্থিত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমরা 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করা হলো, আর সেই সাথে সাথে সকলের যে পারফরমেন্স সেটা দেখে পুরস্কার বিতরণ করা হলো। আমি প্রথমে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আত্মপরিচয় দিয়ে গেছেন, একটি দেশ দিয়ে গেছেন। আমি স্মরণ করি জাতির পিতার নির্দেশে যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, এবং আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী কামরুজ্জামানকে। ওই শ্রদ্ধাচারের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং নিজের জীবন দিয়ে গেছে সেই সব শহীদদের, সেই সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাতকদের হাতে যারা জীবন দিয়েছে, তাদের গণহত্যায় যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি আমার লাখো মা বোন যারা এই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হাতে পাশবিক অত্যাচারের শিকার হয়েছিল। জাতিপিতা স্বাধীনতা অর্জনের পর মাত্র 3.5 বছর সময় পান। এই 3.5 বছরের মধ্যেই তিনি আমাদেরকে মাত্র 10 মাসের মধ্যে একটা সংবিধান দেন, যে সংবিধানে এই বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে সে দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। এত অল্প সময় পৃথিবীর কোনো দেশ স্বাধীনতার পর এভাবে সংবিধান রচনা করতে পারে না, কিন্তু তার দক্ষ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই তিনি তা করেছেন। শুধু তাই না, একটা স্বাধীন দেশকে গড়ে তোলার প্রতিটি আইন প্রণয়ন, নিয়ম, নীতি, বিধি সবকিছু দিয়ে তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এত অল্প সময় এত কাজ তিনি করে দিয়ে গিয়েছিলেন, এবং সেই সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নটা নিশ্চিত করবার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখা এবং জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করবার জন্য তিনি নতুন চিন্তা ভাবনা নিয়ে কিছু পরিবর্তন এনে এই রাষ্ট্র পরিচালনা শুরু করেন, যে সুফলটা দেশের মানুষ পেতেও শুরু করেছিল। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন অর্থনৈতিক অর্জনের পথে বাংলাদেশ অগ্রযাত্রা শুরু করলো, সেই সময় যে আঘাতটা এলো 15ই আগস্ট। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে হত্যা করলো। সেখানে ক্ষান্ত হয়নি ঘাতকের দল। আপনারা জানেন যে আমাদের পরিবারের প্রায় সকল সদস্য, শুধু আমি আমার ছোট বোন ছাড়া, এবং যারা
অন্যান্য বাড়িতে যারা বেঁচে গিয়েছে তারা ছাড়া প্রায় সকলকে হত্যা করলো। আমার মা বেগম ফজিলতুন হাসান মুজিব, আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, আরেকজন ছোট ভাই শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, সেও মুক্তিযোদ্ধা, আর ছোট্ট 10 বছরের ভাইটি রাসেল। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন। তিনি মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান এএসপি সহ শুধু আমাদের বাড়িতে না, আমার মেজফুর বাড়ি, সেজফুর বাড়ি, ছোটফুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই আক্রমণ করে। প্রতিটি পরিবারের সদস্যকে সেই দিন ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ চলতে শুরু করলো আদর্শহীন, দিকহীন একটি দেশ হিসেবে, জাতি হিসেবে। আমি 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে এই দিনটি ছিল বাংলাদেশের জন্য সব থেকে একটি কালো দিন। কিন্তু ঘাতকের দল বা তাদের সাথে তাদের দোসর যারা ছিল বা নেপথ্যে যারা ছিল প্রত্যেকের সামনে বেরিয়ে এলো। যুদ্ধাপরাধী যাদের বিচার শুরু করা হয়েছিল তাদের মুক্তি দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল, খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। বাংলাদেশের যে কোনো নাগরিক একটা হত্যা হলে, আপনজন হত্যা হলে বিচার চাইতে পারে। এখনো যে কোনো একটা হত্যা হলে সকলে আমার কাছেই বিচার চায়, কিন্তু আমরা কিন্তু বিচার চাইতে পারতাম না, আমাদের সে অধিকার ছিল না। সে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল, বিদেশি দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। যতদিন পর্যন্ত না আমি আবার ক্ষমতা আসতে না পারছি ততদিন পর্যন্ত এই হত্যার বিচার আমরা শুরুই করতে পারিনি। কোনো মামলা করার আমাদের অধিকার ছিল না। তার অর্থ কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ কি ছিল? বিচারহীনতা, নিয়ম নীতিহীনতা, স্বাধীনতা বিরোধী তাদের রাজত্ব, খুনি, যারা যুদ্ধাপরাধী, যারা আলবদর রাজাকার বাহিনী করে এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে সমস্ত জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ যারা স্বাধীনতা চায়নি তারা হয়ে গেল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। এবং তারপরে অপবাদ ছড়ানো, নানা কথা বলা, জাতিপিতা সম্পর্কে নানা কথা বলা, আমাদের সম্পর্কে এইভাবেই একটা দেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। সেই পরিস্থিতি মোকাবেলা করে 96 সালে যখন সরকার গঠন করেছি তখন থেকেই একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশ যে আদর্শ নিয়ে গড়ে উঠেছে, যে লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে, যে লক্ষ্য নিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, সেই বাংলাদেশকে আর এই লক্ষ্যহীন রাখা যাবে না। বাংলাদেশকে তার সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করেছিলাম তার পুরো ক্ষমতা যাওয়ার পূর্বেই, যে আমরা ক্ষমতায় গেলে কিভাবে এই দেশ পরিচালনা করব, জাতির পিতার আদর্শগুলি কিভাবে বাস্তবায়ন করব, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। আমাদের দলের যে কর্মসূচি অথবা আমাদের একটা ঘোষণাপত্র থাকে, সেখানে আমাদের দলীয় চিন্তাভাবনা এবং কিভাবে দল এগিয়ে যাবে, কিভাবে দেশকে আমরা সুশাসন দেব, উন্নত করব, সেই নীতিমালা সেখানে ছিল। পাশাপাশি আমরা যখন নির্বাচন করেছি তখন নির্বাচনী ইস্তেহারেও আমরা আমাদের কোন কোন খাতে কিভাবে উন্নত করবো সেই কথাগুলি আমরা বলেছি। এবং আমাদের রাজনৈতিক দলটা এমন, আমরা কিন্তু আমাদের নির্বাচনী যে ওয়াদা করি বা ইস্তেহারের ঘোষণা, এটা আমরা কখনো ভুলে যাই না। প্রতি বছর বাজেট করার সময় আমরা সেটা সামনে রাখি। কিন্তু সময় তো আমাদের খুব কম, মাত্র 5টা বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে আসি। কিন্তু এই 5 বছরের মধ্যে কত দ্রুত উন্নতি করা যায় সেটাই আমাদের চিন্তায় থাকে, যে কারণে আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করেছি। তারপরে যখন আবার দ্বিতীয়বার ক্ষমতা আসলাম তখন থেকে আমরা শুরু করলাম যে আমরা একটা বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে আমাদের কি কি কাজ করা সেটাই আমরা সুনির্দিষ্ট করব এবং কাজের ফলাফলটা কি আসে। অর্থাৎ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কেন আমরা করেছিলাম? 2015 সাল থেকে আমরা এই প্রক্রিয়াটা শুরু করি। 14-15-তে প্রথম আমরা করি, যে একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা।
কারণ মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় থাকলে কখনো কোনো দেশের স্বচ্ছতা জবাবদিহিতা থাকে না। তাদের একটা ডিক্টেটোরিয়াল একটা অ্যাটিটিউডের কারণে তারা যা করবে তাই ভালো আর বাকি সবই খারাপ, এই ধরনের একটা মানসিকতা থাকে এবং তার কুফলটা ভোগ করে সাধারণ মানুষ। আর তাদের এই ক্ষমতার সুফলটা শুধুমাত্র তারা এবং তাদের আশেপাশে থেকে গড়ে ওঠা একটা এলিট শ্রেণী তারাই ভোগ করে, কিন্তু দেশের মানুষ কিন্তু অবহেলিত থাকে। সেই অবহেলা থেকে মানুষকে মুক্ত করা, জনগণের সেবা করা, জনগণের পাশে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য ছিল। সেই জন্য এটা করা ছিল যে সরকারি প্রতিষ্ঠানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কাজে গতিশীলতা নিয়ে আসা, সরকারি কর্মসম্পাদনকে ফলাফল নির্ভর করা, অর্থাৎ আমরা যে কাজটা করলাম তার আসলে ফলাফলটা কি আসলো, কতটুকু অর্জন করলাম, বা যে কাজ আমরা হাতে নিলাম তার কতটুকু করতে পারলাম, রেজাল্ট ওরিয়েন্টেড, সেটা আমরা এখানে ব্যবস্থা নিলাম। আর সরকারি সম্পদ, এই সম্পদ তো জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। আজকে আমরা যাই পাই, যে আরাম আয়েস যতটুকু আমরা পাচ্ছি, বেতন ভাতা থেকে শুরু করে খাওয়ার, বাড়ি গাড়ি, সব কার সম্পদ? এটা তো জনগণের সম্পদ। সেই জনগণকে আমরা কি দিলাম, জনগণের জন্য কতটুকু আমরা করতে পারলাম, কাজে সেই সম্পদটার যথাযথ ব্যবহারটা হচ্ছে কি না, অর্থাৎ আমরা যে সারা বছর কষ্ট করে একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা নেই, সেই পরিকল্পনা নেই, সেই পরিকল্পনা কতটুকু সম্পাদন করে সেটা আমরা জনগণের কাছে, অর্থাৎ জনগণের দরবারে কি কতটুকু পৌঁছাতে পারলাম, আর সেই সম্পদটা যথাযথভাবে কাজে লাগছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা, জনগণের কাছে যাচ্ছে কিনা, সেটাই লক্ষ্য। সেই সাথে জনগণের দরবারে সেবাটা পৌঁছে যাচ্ছে কিনা। আর জাতির পিতার যে স্বপ্ন সেটা আমাদের পূরণ করতে হবে। আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ, যে দেশ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে, সেই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারোর কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয়। জাতির পিতা বলেছে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ঠিকই তাই, ৭৫-এর পর বাংলাদেশ একটা ইজ্জতহীন দেশ হিসেবে পরিণত হয়েছিল, সব জায়গায় ভিক্ষার ঝুলি নিয়েই চলতো, যেটা আমার খুব কষ্ট হতো, কারণ বহু বছর বিদেশে থাকতে হয়েছে, বাইরে থাকতে হয়েছে, কিন্তু দেখেছি তখন বাংলাদেশের অবস্থা, কারণ যেখানে যেহেতু একটা হাত পাতা অভ্যাস হয়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসা এবং একটা মর্যাদা নিয়ে চলা। তো এইগুলি চিন্তা করেই কিন্তু আমরা এই যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা, আর এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র আমাদের যে সচিবালয় সচিবরা করছেন তা না, এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে তাদের নিচের স্তর পর্যন্ত এই চুক্তি সম্পাদন হচ্ছে। এর ফলে হচ্ছে কি, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে একটা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, সম্পদের যথাযথ ব্যবহার সেটাও নিশ্চিত হচ্ছে। ইতিমধ্যে যেমন এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা মাঠ পর্যায়ে যদি আমরা দেখি যে ৫১টা মন্ত্রণালয় বা বিভাগ, ৩৪৪টি দপ্তর বা সংস্থা, ১৬,৬৩৫টি মাঠ পর্যায়ের অফিস এবং ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট ১৭,০৭৫টি সরকারি দপ্তর এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির স্বাক্ষর করেছেন। তার মানে প্রত্যেকটা স্তরে কিন্তু একটা জবাবদিহিতা এসে যাচ্ছে। কাজে সেইভাবে মানে আমরা কাজের একটা হিসাবটাও নিতে পারি। আর সবচেয়ে বড় কথা যে এই কাজের মধ্য দিয়ে যারা ভালো কাজ করছেন তাদের পুরস্কৃত করা। আমি অভিনন্দন জানাচ্ছি যে সকল মন্ত্রণালয় তাদের কাজের দক্ষতা দেখিয়ে পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমরা যেমন একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমাদের পদক্ষেপ নিয়েছিলাম, আমরা শুদ্ধাচার কর্ম পরিকল্পনা নিয়েছিলাম। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা, আমি বলবো যে তারা শুদ্ধাচারের এই কর্ম পরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে, যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন, এবং আপনাদের সাথে সাথে তার নিজ স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে এবং সেটা যথাযথভাবে কার্যকর করতে হবে, এবং যারা এটা কার্যকর করতে পারবেন তারাই পুরস্কৃত হবেন। সেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকটি মন্ত্রণালয়, যেমন জনপ্রশাসন, শিল্প মন্ত্রণালয়, কর্মসংস্থান, রেলপথ, সকলেই এটা পুরস্কার পেয়েছেন। আর সেই সাথে আমাদের যিনি আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব
জনাব আবু হানা মোহাম্মদ রহমাতুল মুনিম, তিনিও পুরস্কার পেয়েছেন এই সরকারি শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি এটুকু চাই যে প্রতি বছর যেন পুরস্কারের সংখ্যাটা একটু বাড়ে, কারণ সবাই যত বেশি কাজ করতে পারেন তত বেশি কম্পিটিশন হবে, আর আপনারা যত বেশি কম্পিটিশন করে কাজ করবেন আমাদের দেশের মানুষ তত বেশি লাভবান হবে, সেটাই আমি বিশ্বাস করি। আমি একটা কথাই বলবো যে আমি সবসময় যেটা বলি যে এখানে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয়ী জাতি, কাজে সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের চলতে হবে। যদিও আমাদের দেশে, শুধু আমার দেশ বলে না, এখন যেটা একটা যে সমস্যাটা সামনে দেখা দিচ্ছে, যেটা যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এখন আমাদের দেশ না শুধু সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছে। সারা বিশ্ববাসী এখন এর ফলে একটা ভোগান্তির শিকার হচ্ছে প্রত্যেকের, এবং বিশেষ করে আমাদের যেমন ছাত্র সমাজের জন্য আমি সব থেকে বেশি চিন্তিত, কারণ তাদের লেখাপড়া খুবই জটিল। এটা আমাদের দেশ বলে না, এটা সারা বিশ্ব হচ্ছে এরকম সমস্যাটা। পাশাপাশি সকলের এই স্বাধীনতা নেই, যে আজকে আমি এখানে বন্দিখানায় বসে বসে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের করতে হলো, অথচ প্রতি বছর আমি নিজে উপস্থিত থাকি এবং প্রত্যেকের এই কর্ম সম্পাদন হলে সেটা আমি চুক্তিগুলি আমি হাতে নিই বা পুরস্কারটা হাতে দিই, কিন্তু সেটা থাকতে পারছি না। তারপরে বলবো যে 2008-এ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, এই ঘোষণাটা দিয়েছিলাম, আর এই ঘোষণা দিয়েছিলাম শুধু না, এটা বাস্তবায়ন হয়েছে বলেই আজকে এই সুযোগটা পাচ্ছি যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারছি। ক্যাবিনেট সেক্রেটারি একটু আগে বলছিলেন যে এই ডিজিটাল বাংলাদেশ বলার পরে মানুষ অনেক সমালোচনা করতো, অনেক টিস্ট করতো, আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে, কতজন কত কথা বলেছে। তখন বিদ্যুতের যে হাহাকার, বিদ্যুৎ চলে গেলেই বলতো এই তো ডিজিটাল বাংলাদেশ। ঢাকা শহরে পানির জন্য হাহাকার ছিল, পানি না পেলে বলতো ডিজিটাল বাংলাদেশ। প্রতিনিয়ত কথাগুলি শুনতে হতো, আর এটা ঠিক, যেটা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কে কিনবে, নানা কথা বলা হতো। কিন্তু 96 সালে যখন আমরা সরকারে আসছি তখন থেকে কিন্তু কম্পিউটার ব্যবহার এবং সেটা তার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহারের উপরে আমরা জোর দিয়েছিলাম, ট্যাক্স কমিয়েছিলাম কম্পিউটারের উপর থেকে, ল্যাপটপের উপর থেকে, সমস্ত পার্টসের উপর থেকে, এবং এভাবে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু আজকে তো বাস্তব, আর আমাদের উন্নয়নের সবসময় একটা লক্ষ্য হচ্ছে তৃণমূল, যেটা জাতিপিতাও করে গেছেন। তিনি সংবিধানে বিদ্যুৎ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, প্রতিটি মৌলিক চাহিদাগুলি পূরণের কথা কিন্তু এই সংবিধানে দিয়েছেন, এবং তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন সেটাও কিন্তু ওইভাবেই করেছিলেন। তিনি প্রত্যেক ইউনিয়নে 10 বেডের হাসপাতাল তৈরি করা তার লক্ষ্য ছিল, তিনি যাত্রা শুরু করেছিলেন। পল্লী বিদ্যুৎকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে সেই সময় যতগুলি প্রাথমিক বিদ্যালয়, প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করে দেন, মেয়েদের শিক্ষা কিন্তু অবৈতনিক করে দেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে একটা টাকা রিজার্ভ নাই, যেখানে কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট পূর্বে সমস্ত ধ্বংসস্তূপে পড়া, তার উপর গণহত্যার কারণে কত মানুষ অসহায়, 7.5 কোটি মানুষ ছিল, তার 3 কোটি মানুষের ঘর বাড়ি ছিল, 1 কোটির উপর মানুষ ছিল শরণার্থী, তাদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলি তিনি করেছেন। কিন্তু পাশাপাশি একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। এত অল্প সময়ের মধ্যে তিনি এই কাজগুলি কিন্তু করে দিয়ে যান, এবং পরবর্তীতে তিনি যে ব্যবস্থাটা নিয়েছিলেন, আমাদের 19টা জেলা ছিল, সেই জেলার যতগুলি মহকুমা, সেই মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করলেন। 60টা জেলা করে জেলা গভর্নর নিযুক্ত দিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে উন্নয়নটার জন্য একেবারে সেই তৃণমূল পর্যায় থেকে হয়, সেখানেই যেন পরিকল্পনা হয়, সেইভাবে তিনি প্রশাসনকে ঢেলে সাজিয়ে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছিলেন। গভর্নররা সে সময় কেবল ট্রেনিংয়ে ছিল 15ই আগস্ট, আর তখন এই 15 আগস্টের ঘটনাটা ঘটল আগস্ট মাসে। নির্বাচনের ক্ষেত্রে তিনি যে পরিবর্তনটা এনেছিলেন, যে আমাদের এখানে আমার মনে আছে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা কেন করেন, বললেন যে একটা বিপ্লবের পর সমাজে একটা বিবর্তন আসে,
কিছু লোকের হাতে হঠাৎ টাকা পয়সা হয়ে যায়, আবার অনেক অর্থশালী লোকও সেভাবে টাকা পয়সা থাকে না। নির্বাচনটা যেন অর্থ আর লাঠির, তখন অস্ত্রের কথা অত আসতো না, লাঠির কথাটাই আসতো, যে লাঠি আর অর্থ দিয়ে যেন নিয়ন্ত্রণ না হয়, একেবারে তৃণমূলের মানুষরা যেন নির্বাচিত হয়ে আসতে পারে, সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের এই পরিবর্তনটা। এবং সেখানে যে ব্যবস্থাটা তিনি নিয়েছিলেন যে হ্যাঁ, দলের থেকে সবাইকে যারা যারা ইলেকশন করতে চায় নমিনেশন দেওয়া হবে, নিজেরা তারা কোনো পোস্টার করতে পারবে না, প্যাম্পলেট করতে পারবে, ঘরে ঘরে যেতে পারবে, সেখানে যে প্রচার করতে পারবে, আর সমস্ত খরচ রাষ্ট্র করে দেবে, কিন্তু ভোট তৃণমূলের মানুষ করবে। এবং যে ওই তৃণমূলের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় থাকবে সেই জিতে আসবে। দুটো বাই ইলেকশন হয়েছিল, একটা কিশোরগঞ্জে, একটা পটুয়াখালীতে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ভাই নিজে কন্টেস্ট করেছেন, হেরে গিয়েছিলেন। একজন স্কুল মাস্টার সাধারণ, তিনি জিতেছিলেন। ঠিক পটুয়াখালীতে এরকম একজন সাধারণ মানুষ জয়ী হয়ে এসেছিল। সেখানে নির্বাচন নিয়ে কোনো চিন্তাও ছিল না, কথাও ছিল না। সিল মারা, বাক্স নিয়ে ভরে ফেলা বা সেখানে ভোট, এসব কিচ্ছু ছিল না। কিন্তু সেগুলি তাকে করতে দেওয়া হলো না। এটা নাকি গণতন্ত্রহীনতা বলে নানা অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু সত্যিকার গণতান্ত্রিক শক্তিটা একেবারে গ্রামের মানুষের কাছে পৌঁছে যাক, সেটাই তিনি চেয়েছিলেন। মাল্টিপারপাস কোঅপারেটিভ সিস্টেম করে দিয়ে তিনি চাষবাস করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং একেবারে তৃণমূল মানুষ যেন তার সুফলটা পায়। এবং যে জন্য তার সিস্টেমটা ছিল এরকম যে কোঅপারেটিভের মাধ্যমে চাষ হবে, ভূমির মালিক যারা তারা একটা অংশ পাবে, যে শ্রম দেয় সে একটা অংশ পাবে, আর কোঅপারেটিভের জন্য একটা অংশ থাকবে। কিন্তু এখানে শ্রম যারা দেবে তাদের অংশটাই সেখানে বেশি দেওয়া হচ্ছিল। অর্থাৎ সেই যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সে যেন তার ভাগটা ভালোভাবে পায়। আর যারা মালিক অর্থাৎ অনুপস্থিত মালিক, তাদের জমির পরিমাণে সে যতটুকু ভাগ পাবে, সেখানে পার্সেন্টেজ অনুযায়ী তাদের জন্য কম পার্সেন্টেজ ছিল, আর যারা মাঠে কাজ করবে তাদের জন্য বেশি ছিল। এর একটা খসড়াও তিনি তৈরি করেছিলেন, কিন্তু এটা কার্যকর করে আর যেতে পারেননি। কিন্তু আজকে আমার যেমন যে কথা তিনি বলতেন যে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে, কেন? আমাদের যে আইলগুলি দিয়ে জেলাগুলি যে মানে জমিগুলি যে বিভক্ত, এবং যতই পরিবার বাড়ে ততই জমির ভাগ বাড়ে। তো তিনি বলতেন যে এই আইলগুলি যদি এক জায়গায় করা যায়, তো ফরিদপুর জেলার মতো এরকম বিশাল একটা মানে চাষ উপযোগী জমি আমরা পেতে পারি। কাজে পুরো চাষটা হবে যান্ত্রিকীকরণের মাধ্যমে। কারো জমি নেওয়া হবে না, কোঅপারেটিভ অফিসে জমির ম্যাপ থাকবে, যার যার মালিকানা সেখানে থাকবে, আর জমির পরিমাণ অনুযায়ী সে তার ভাগটা যথাযথভাবে পাবে। এবং সেখানে শুধু খাদ্য শস্য না, খাদ্য শস্য, মাছ, তরি তরকারি, যাই ফসল হোক, পোলট্রি, সব কিছু, ডেয়ারি, সব কিছু এইভাবেই করা হবে। কারণ আমাদের জনসংখ্যা বেশি, আমাদের জমি কম, আমাদের জমিকে যথাযথ কাজে লাগিয়ে আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই দেশটাকে অতি অল্প সময়ের মধ্যে তিনি সম্পূর্ণভাবে উন্নত করে দিয়ে যেতে চেয়েছিলেন। গুলি যদি বাস্তবায়ন করতে পারতেন, তা আমাদের তো ওই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এত দৃষ্টান্ত দেখাতে হতো না, বাংলাদেশই একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারতো সারা বিশ্বের কাছে। এবং যখন তিনি এই কর্মসূচিগুলি হাতে নিলেন, তখনই কিন্তু তাকে হত্যা করা হলো। যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তোলেন, যখন চারিদিকে হাহাকার, খাবার নেই, গোলায় ধান নেই, রাস্তা নাই, ঘাট নাই, সে সময় কিন্তু হত্যা করেনি। যখন তিনি একটা পরিবর্তন এনে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন, দেশের মানুষ তার শুভ ফল পেতে শুরু করলো, তখনই কিন্তু তাকে হত্যা করা হলো। এই কথা কিন্তু মনে রাখতে হবে। ঠিক ওই সময়টা তারা বেঁচে গেল। তারপরে আমরা পিছনে ফিরে গেলাম। আর তারপরে যে সেই ইলেকশন, নির্বাচন, সবকিছু একটা এমন জায়গায় চলে গেল, জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা, যেখানে আর্মি রুলসে ছিল সে কখনো নির্বাচন করতে পারবে না, কিন্তু সে নিজেকে ডিক্লেয়ার দিল রাষ্ট্রপতি হিসেবে,
তারপরে ডিক্লেয়ার দেওয়ার পর আবার ইলেকশনও করলো, প্রথমে হ্যাঁ না ভোট, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপর আবার একটা দল গঠন, এরপরে আবার নির্বাচন। সেই থেকেই তো আমাদের সমস্ত সিস্টেমটা নষ্ট হলো। এই জায়গা থেকে এই 21 বছর এই ধারাবাহিকতা চলেছে আমাদের, একটার পর একটা কু, মানুষের জীবনে কোনো নেই। 75 সালের পর থেকে বোধহয় আমি 81 সালে যখন বাংলাদেশে এসেছি তখনও বাংলাদেশে রাতে কারফিউ। আমাকে বলা হতো যে 11টার মধ্যেই ঘরে ফিরতে হবে, 11 থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ ছিল। তা আমি মাঝে মাঝে ছাত্রকে বক্তৃতা বলতাম যে হ্যাঁ, জিয়াউর রহমান গণতন্ত্র দিচ্ছে, এটা তো কারফিউ গণতন্ত্র। বাস্তব তাই ছিল। ওই জায়গা থেকে দেশকে ফিরিয়ে নিয়ে আসা এবং দেশকে একটা ভবিষ্যতের জন্য তৈরি করা। কারণ আজকে আমরা যতটুকু যা করেছি, কাদের জন্য, কিসের জন্য করেছি? আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। হ্যাঁ, আমাদের কাজের গতিটা একটু স্লত হয়ে গেল এই কোভিড-19-এর জন্য। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেখানে একটা বাধা এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই বাধা আমাদের অতিক্রম করতে হবে, বা এখন সেটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এই অবস্থাটা। তো এই অবস্থাটা আমাদের মেনে নিয়ে, কিন্তু এরই মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমি সত্যি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, প্রত্যেকটা মন্ত্রণালয়, সচিব, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ এবং অন্যান্য, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের বিজিবি, আনসার বিডিপি থেকে শুরু করে প্রত্যেকে যার যার জায়গা থেকে এই কোভিড-19 মোকাবেলা করার জন্য যেভাবে দক্ষতার সাথে কাজ করেছেন, সেটা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং সেই সাথে আমি আমার ধন্যবাদ জানাবো আমার পার্টির নেতা কর্মী। ধান কাটতে পারে না, ছাত্রলীগের বললাম তোমাদের ধান কাটতে হবে, ছুটে গেল, তারা দ্বিধা করেনি যে আমরা আবার ধান কাটবো নাকি। এবং সেই সাথে আমার পার্টি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ প্রত্যেকে মাঠে নেমে গেল। এই করোনা ভাইরাসে লাশ দাফন থেকে শুরু করে প্রতিটি কাজে তারা সহযোগিতা করেছে, যেমন আমাদের পুলিশ করেছে, অন্যান্য সংস্থাগুলি করেছে, সেই সাথে প্রশাসন করেছে, আবার আমাদের নেতাকর্মীরাও সাথে নেমেছে। রাত্রে ঘরে 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 খাবার পৌঁছে দেওয়া, অনেকে তো খাবার চাইতে পারতো না। ঠিক আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা পুলিশ বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারাও যেমন করেছে, বিজেপি, আনসার বিজেপি, আবার আমাদের দলের লোকরাও কিন্তু সমানভাবে তারা কিন্তু কাজ করে গেছে। এই যে একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা করেছি বলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছি। এরই মধ্যে আসলো আমফান, ঘূর্ণিঝড়, তারপরে আসলো বন্যা, এখন নদী ভাঙে, বহু মানুষ এখনো গৃহহীন। এই সবগুলি কিন্তু মোকাবেলা করতে হলে যেমন আমাদের প্রতিষ্ঠানগুলি তো আছে, পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরাও দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে, এবং যার ফলে অনেকেই অসুস্থ হয়ে মৃত্যুবরণও করেছে, এখনো অনেক অসুস্থ, এবং তারা করেছে কাজ করার জন্যই। কোভিডে যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এটুকু বলবো যে সাহসের সাথে কাজ করেছেন, এবং আমাদের উন্নয়নের প্রকল্প বা সব কাজগুলি আপনারা দক্ষতার সাথে করে যাচ্ছেন। এরই মধ্যে সীমিতভাবে হয়তো প্রথম 1 মাস 1.5 মাস একটু ছিল আমাদের, কিন্তু এখন কিন্তু আবার সেই সকলেই অত্যন্ত কষ্ট করে আপনারা কাজ করে যাচ্ছেন। সে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরও এই সমস্ত যে কোনো মানে দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বা গতিশীল থাকে, আমরা যে প্রণোদনা প্যাকেজগুলি দেওয়া শুরু করলাম, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের আগে দিতে পারেনি, আমরা এই প্রথম কিন্তু দিলাম। সেজন্য ধন্যবাদ জানাই আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করেন। অর্থ মন্ত্রণালয় সাধারণত সবকিছু দিতে গেলে একটু হাত টেনে রাখে, একটু কিপটামি করে, কিন্তু এবারে কেউ কিপটামি করে নাই, সবাই একেবারে হাত খুলে যেখানে যা দরকার আমরা দিয়েছি সেভাবে দেওয়া হয়েছে বলেই আজকে আমাদের যে প্রণোদনা প্যাকেজ আমরা দিলাম, এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার ফলে আমাদের অর্থনীতির টাকাটা কিন্তু সচল থেকেছে। আমাদের জিডিপির প্রায় 4.03 ভাগ আমরা প্রণোদনা প্যাকেজ হিসেবে দিয়ে দিয়েছি, আমরা নগদ টাকা দিয়েছি, আবার সরকারি টাকার বাইরেও আমি কিন্তু নিজে অর্থ সংগ্রহ করে
প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, নন এমপ্লয়ি স্কুল, টিচার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক অর্থ সম্পদ দিয়েছি, যার জন্য এই নগদ অর্থটা মানুষের হাতে যাওয়াতেই অন্তত মানুষ একটু দম ছেড়ে বেঁচেছে। তারপর সমস্যা আছে যারা ছোটখাটো চাকরি করে চলতো বা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা হাত পাততেও পারে না, কিছু করতেও পারে না, কাজ হারিয়েছে, কিন্তু এখন কোনো কিছু করার নেই। তারপর আমরা আমাদের ব্যাংকের থেকে তারা যাতে লোন নিতে পারে সেভাবে সহজ শর্তে লোনের ব্যবস্থা বিভিন্নভাবে আমাদের যেমন কর্মসংস্থান ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলিকেও যেভাবে তাদের আর্থিকভাবে সব রকম প্রণোদনা দেওয়া হয়েছে যে এই মানুষগুলি কিছু পায়, নিজেরা কিছু করে খেতে পারে। প্রবাস থেকে আমাদের কর্মীরা আসছে, তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা রাখছি যেন এসে কেউ অসুবিধা না পড়ে, এবং সেটা আমাদের দেখতে হবে সবাইকে। আরেকটা হচ্ছে মুজিব বর্ষ আমরা পালন করব, এই কর্মসূচি আমরা নিয়েছিলাম, কিন্তু আমরা যেভাবে করতে চেয়েছিলাম পারলাম না, কিন্তু সেই সাথে আমরা সীমিত আকারে করলেও আমাদের লক্ষ্যটা হলো, যেমন আমাদের পার্টি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1 কোটি বৃক্ষরোপণ করবো। আমরা সরকারিভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি বৃক্ষরোপণের পাশাপাশি আমরা প্রত্যেকটা গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ, আমি সবসময় অনুরোধ করব যারা একেবারে ভূমিহীন গৃহহীন তাদেরটা আমাদের অগ্রাধিকার দিতে হবে, যে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, সবাইকে আমরা অন্তত মাথা গোঁজা একটু ঠাঁই করে দেব, সে ব্যবস্থা যেমন করতে হবে। আর ঘরে ঘরে বিদ্যুৎ আল্লাহ রহমতে সেটা তো আমরা এই বছরের মধ্যেই সম্পন্ন করতে পারবো, এই বিশ্বাস আমার আছে, এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের স্বাস্থ্যকর্মীরাও বসে নেই, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক সমালোচনা অনেক কিছু করে, কিন্তু আমি মনে করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করা দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-19 আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। কাজে সেই কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, অনেক ডাক্তার মারা গেছে, নার্স মারা গেছে, স্বাস্থ্যকর্মী মারা গেছে, তারা কিন্তু কাজ করছে সবাই। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস, পান থেকে চুন খুঁজতে পারে, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। আর আমি তো বেসরকারি টেলিভিশন অনেকগুলি দিয়ে দিয়েছি, তারপরে আছে বিদ্যুৎ, কাজে এয়ার কন্ডিশন চালায় বিদ্যুৎ আছে, আর এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এরা একসময় সমালোচনা করেছিল, এখন সেই ডিজিটাল বাংলাদেশেই আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাতে থাকবে, তো সেটা বলুক। আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে করবেন, কে কি বললো, কে কি লিখলো, ওদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। আপনার নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের উপর আস্থা থাকতে হবে যে আপনি সঠিক কাজটা করছেন কিনা। যদি সে আস্থাটা থাকে তাহলে সেই কাজের ফল দেশবাসী পাবে, দেশের মানুষ পাবে, সেটাই আমি বলতে চাই। অনেক লম্বা ভাষণ দিয়ে ফেললাম, আজকে বহুদিন পর সবাইকে একসাথে পেলাম, সেই জন্য তারপর আমি বলবো যে আমাদের এই কাজগুলির জন্য বিশেষ করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং তার সাথে সাথে তার যে ফলাফলটা, এই ফলাফলটা সাধারণ মানুষের কাছেই যাবে, মানুষের শুভ ফলটা পাবে। আর আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা, আমাদের সকলের দায়িত্ব। আমরা জনগণের ভোট নিয়ে এসেছি, আমরা ওয়াদাবদ্ধ মানুষের কাছে। আর আপনারা যারা চাকরি করেন আপনাদের তো দীর্ঘ সময়, আমাদের থেকে অনেক সময় বেশি, কিন্তু আপনাদেরও কিন্তু জনগণের কাছে আপনারা ওয়াদাবদ্ধ যে আপনাদের জনসেবা করতে হবে, জনসেবা করাটাই হচ্ছে দায়িত্ব। আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশ, আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আমরা পিছনে ফিরবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই জন্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। আবারও যারা পুরস্কার পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে যে যেন আরও বেশি পুরস্কার দিতে পারি সেইভাবেই আপনারা সবাই কাজ করবেন, সেটা আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। কারণ অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা এই কারণে যে এখন যারা আছেন হয়তো সেই 71 সালে অনেকের জন্মই হয়নি, আর হলেও অনেকেই হয়তো একেবারে শিশু,
বাংলাদেশের ইতিহাস অনেকেরই জানা নেই, এমনকি 75-এর ঘটনা অনেকের জানা নেই। হয়তো ছোট থেকে মানে আপনাদের যে অ্যাডোলেসেন্সটা সেই টাইমটা চলে গেছে খালি মিথ্যা কথা শুনতে শুনতে, তারপর এখন কিছু কিছু জানতে পারছেন। কাজে কিছু কিছু ঘটনা সবার জানা উচিত বলে আমি মনে করি, কারণ আমাদের অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের অগ্রযাত্রার পরিকল্পনা নিয়ে সেটাকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আবারও সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এটা সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। কারণ এই কোভিডের মধ্যেও যতটুকু আপনারা করেছেন এটা অত্যন্ত চমৎকার কাজ আপনারা করেছেন, এটা একটা বিশ্বের দৃষ্টান্ত হয়ে থাকবে সেটা আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আকাশের নীল আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার, তার সাথে বালি, পাথর এবং প্রবালের সমন্বয়ে এক অনুপম অবকাশ কেন্দ্রের নাম সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত। দেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। কক্সবাজার জেলা সদর থেকে 120 কিলোমিটার এবং টেকনাফ থেকে 25 কিলোমিটার দক্ষিণে সমুদ্রের বুকে জেগে ওঠে আসসালামু আলাইকুম। মধ্যাহ্নের সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সেলিনা আক্তার শেলি।
রূপকল্প 2041-এর আওতায় যে সকল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনের জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রণালয় বিভাগ সমূহের 2020-2021 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংযুক্ত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, সিনিয়র সচিব ও সচিববৃন্দ। এবছর সপ্তমবারের মতো স্বাক্ষরিত হল চলতি অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ এতে স্বাক্ষর করেন। 2014-15 অর্থ বছরে দেশে প্রথমবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ফলাফল ভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থা চালু আছে। এর ফলে দক্ষতা ও দায়বদ্ধতা যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। বাংলাদেশে বিষয়টি নতুন হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এর সফলতায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি বাড়ানোর লক্ষ্যে পঞ্চগড় বাংলা বান্ধা সীমান্ত স্থলবন্দর পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সাথে স্থলবন্দরটি ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলা বান্ধা পর্যন্ত রেলপথ স্থাপিত হলে স্থলবন্দরটির অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং 4টি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহজতর হবে এবং আন্তঃ উপমহাদেশীয় রেল সংযোগ স্থাপিত হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আমির খসরু লাবলু। চতুর্দেশীয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা থেকে 8 কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, 61 কিলোমিটার দূরে নেপালের সীমান্ত এবং 68 কিলোমিটার দূরে ভুটানের সীমান্ত। অবস্থানগত কারণে স্থলবন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ, ভারত, নেপাল